প্রথম ব্যাপার হচ্ছে প্রথমে আমি একটা ধন্যবাদ দিব সবাইকে। আসলে ক্রমান্বয়ে আমার আলাদা আলাদা নাম ধরে বলতে হয়, কিন্তু আমি প্রথমে বলবো যে আজকে যেই কারণে ফিনল্যান্ডে এসেছি, আজকে আত্তে কালেভা নামে যেই ফিনিশ পার্লামেন্টের যে মেম্বার, তিনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনারা যারা এই প্রোগ্রামটার পেছনে সামান্য হলো অবদান রেখেছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি জামান ভাইয়ের কথা এখানে উল্লেখ করব, এখানে আমি ইমাম ভাইয়ের কথা উল্লেখ করব, হুমায়ুন ভাই, বাপ্পি ভাই থেকে শুরু করে আমাদের সাখাওয়াত ভাই যারা আছেন, আমি প্রত্যেককে আমার সালাম শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি। কেন আমার কাছে মনে হয় বাংলাদেশে যখন আমাদের ভাইয়েরা আপনার হত্যা নির্যাতনকে উপেক্ষা করে মিছিল করছেন, যেখানে পান থেকে চুন খসলেই তাদের মৃত্যুর সম্ভাবনা, সেই একই জায়গাতে একই স্পিরিটে যখন আমাদের বিদেশে যারা আছেন তারা এই আলাদা একটা যুদ্ধ করছেন যে মুক্তিযুদ্ধের সময় আমরা যেটা দেখেছি, বৈশ্বিকভাবে বিভিন্ন সংস্থা, ব্যক্তি, রাষ্ট্রকে অ্যাওয়্যার করা, বলা যে বাংলাদেশে কিরকম গণহত্যা হচ্ছে। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের মধ্যেই আজকে জামান ভাইদের মতো মানুষকে দেখতে পাচ্ছি। এখানে পরিচয় হলো যে তারা কেমন ভূমিকা রাখছেন। এখানে ইমাম ভাই, এই যে আজকে এই ফিনিশ পার্লামেন্টের যে ভদ্রলোককে আনলেন, আমার যে আন্ডারস্ট্যান্ডিং তাতে আমি নিশ্চিত যে তিনি আজকে বাংলাদেশে যা শুনলেন তিনি প্রচন্ড ব্যথিত হয়েছেন এবং তিনি এই পার্লামেন্টে এটা রেইজ করবেনই। এই যে ফিনিশ পার্লামেন্টের মতো একটা পার্লামেন্টে বাংলাদেশের সিচুয়েশনটাকে আনবে, এটা তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে তিনি এই যে ভলকার টুর্কের যে ভূমিকা, সেটাতে তিনি খুবই অবাক হয়েছেন এবং গুয়েন লুইসের ভূমিকাতে অবাক হয়েছেন। উনি কিন্তু বেশ প্রভাবশালী একজন এমপি। এই ভদ্রলোক কিন্তু এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং আমাদের যেই রিপোর্ট, আমরা যে জাতিসংঘের যেই মানবাধিকার অফিসের যে 114 পাতার রিপোর্টের পাল্টা রিপোর্ট করেছি, ইতিমধ্যেই তাকে সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেটার ব্যাপারেও কথা বলবেন। ফলে আমি প্রথমে আমার বক্তব্যের সূচনাতে আমার মনে হয় এই ব্যাপারে আপনাদেরকে একটা বিশেষ ধন্যবাদ আমি আপনাদেরকে দিতে পারি এবং সেটা আপনারা সেটার যোগ্য আপনারা। আরেকটা ব্যাপার যেটা হলো যে আজকে আমি যা দেখলাম এখানকার ওয়েদার বা এখানকার যেরকম সিচুয়েশন, এরকম একটা উইকডেজে আপনারা নিজেদের কাজকর্ম ফেলে যেভাবে সময় দিচ্ছেন এবং পুরোটাই যে এই যে দেশের জন্য, আমার কাছে এইটার আসলে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের বয়সে অনেকেরই ছোট হব, সমবয়সী হব, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, যেভাবে আমাকে নানান ধরনের অ্যাডজেক্টিভে ভূষিত করেছেন, আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমার কাছে মনে হয় এক ব্যক্তি নিঝুম মজুমদার থেকে আমাদের এইভাবে সম্বোধন করা উচিত যে আমরা সম্মিলিত। আমি যেই কথাটা বলছি, বাংলাদেশের আমার মতো এরকম অনেক তরুণ যুবক, যুবতী, তরুণী তারা বলতে পারে না, আমি কিন্তু তাদের ভয়েস। ইমাম যেই কাজটা করছে, হুমায়ুন ভাই যে কাজটা করছে, বা আমরা সম্মিলিতভাবে যে কাজটা করছি, এই যে নীরবে নিবৃত্তে আমাদের জামান ভাই ভাষার জন্য, এটাকে সেটেল করার জন্য উনি বললেন যে উনি বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াচ্ছেন, যাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অত্যন্ত আমার প্রিয় ভাই জিলানি ভাই ইউরোপিয়ান পার্লামেন্টে ছুটে বেড়াচ্ছেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে। তিনি নিজেও একজন প্রভাবশালী মানুষ এই এরিনাতে। এই যে উনি যাচ্ছেন, সময় দিচ্ছেন, এগুলো প্রত্যেকে আমরা। সুতরাং নিঝুম মজুমদার একা, বা উনি দেশ থেকে দেশে ছুটে বেড়াচ্ছেন, উনিও তো দেশ থেকে দেশে ছুটে বেড়াচ্ছেন, উনিও তো ছুটে বেড়াচ্ছেন। সুতরাং এখানে কাউকে সিঙ্গেল আউট করা যাবে না, এখানে প্রত্যেকে কাজ করছে, তাহলে এটা খুবই প্রপোর্শনেট একটা ব্যাপার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা জানেন যে বাংলাদেশ এখন কিরকম একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এইটা মনে হয় না যে এখানে আপনাদের কাউকে আলাদা করে বলে দিতে হবে। এখন আমাদের স্পষ্ট ভাষা হচ্ছে যে বাংলাদেশে যে মিছিলটা করছে, বাংলাদেশে আমাদের বলবো কি অরুণোদয়ের অগ্নিসাক্ষীরা বা আমাদের যারা অগ্নিপুরুষেরা, ছোট ছোট ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা জেল জুলুম খেটে যেই মিছিলের মধ্য দিয়ে যাচ্ছে, যেই কাজগুলো করছে, এইটা আমরা করতে পারছি না। এটা হচ্ছে বাস্তবতা। আমরা দেশের বাইরে থাকি, তাহলে আমাদের কাজটা কি? মানে আমাদের ভাইয়েরা যুদ্ধ করছে রক্ত মাংসের যুদ্ধ, আমরা তাহলে কি যুদ্ধ করব? দেখেন, আমার গায়ের রংটা কালো হতে পারে, ব্রাউন হতে পারে, আমি বাঙালি, খুব কষ্ট করে ইংরেজি বলি, হ্যাঁ,
তারপরে অনেক স্ট্রাগল করে পড়াশোনাও করেছি, সব ধরা যাক যে একটা গরিব দেশ থেকে এসেছি আমি একটা গরিব দেশের একটা মানুষ, বহু কষ্টে এই পশ্চিমে আমার সামান্য একটু জায়গা হয়েছে, একটা টাইটেল হয়েছে আইনজীবী হিসেবে, তাও সেখানকার সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে। আমি অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের একজন এনলিস্টেড লয়ার, আমি নিউজিল্যান্ড সুপ্রিম কোর্টের একজন এনলিস্টেড ব্যারিস্টার সলিসিটর, আমি ইউকেতে একজন ফরেন লয়ার হিসেবে আমি কাজ করছি। ফলে এই পশ্চিমা বিশ্বে আমার সামান্য হলেও একটু জায়গা আছে। এই যে জায়গা হয়েছে, এই জায়গাটা হয়েছে একটা পাসপোর্টকে কেন্দ্র করে। আমি এই পাসপোর্টটা নিয়ে বাংলাদেশের থেকে এই দেশে এসেছি, ইংল্যান্ডে এসেছি, এবং এই পাসপোর্টটা যিনি যার কারণে হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে আমাকে একটা আইডেন্টিটি দিয়েছে। আমি নিজে আইনজীবী, আমি প্রচুর মানুষের মামলা করি, অ্যাসাইলাম এর মামলা করি। আমি এমনও মামলা করেছি বসনিয়া হার্জেগোভিনা কিংবা আপনার আফ্রিকান এমন এমন দেশের যাদের কোনো দেশের পরিচয় নাই। আমি তাদের কষ্টগুলো বুঝতে পারি যে একটা দেশের পরিচয় না থাকা কি ভয়ঙ্কর ব্যাপার, একটা আইডেন্টিটি না থাকা। অনেকে ইংরেজি নিয়ে হাসাহাসি করে, অনেকে বলে যে আপনি ইংরেজি বলতে পারেন না, অনেকে এটা নিয়ে হাসাহাসি করে। আমি সবসময় একটা কথা বলি, তুমি নিজের ভাষাটা ভালোভাবে বলতে পারো তো? যদি পারো, এনাফ। আমি কোনো ফ্রেঞ্চকে দেখিনি এই ধরনের ডাইলেমাতে ভুগতে, কোনো স্প্যানিশকে দেখিনি। সো আমরা অনেক কষ্টে যেই জায়গাটা করেছি, এই প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে, আমি হাতে গুনে গুনে বলতে পারি, এক একজন বিবিসি সিএনএন এর মতো শক্তিশালী। কিভাবে শক্তিশালী? যেই ভাইটি ক্যামেরাটা ধরে আছে এখন এই মুহূর্তে, আমি সবার কথা বাদ দিই, শুধু তার কথাই বলি। তাকে যদি আমি একটা ইনস্ট্রাকশন দেই, তিনি নিজেও একটা এনজিওতে চাকরি করেন, নিজের এনজিও আছে, তিনি একটা বড় জায়গাতেও কাজ করেন। আমি যদি তাকে আজকে আধা ঘন্টা ইনস্ট্রাকশন দেই, সে 10টা গুরুত্বপূর্ণ জায়গাতে ইমেল করতে পারবে। শুধু এইটা বলে করতে পারবে যে আমার নাম অমুক, আজকে রাজনীতির কারণে আমার মা এক জায়গাতে, আমি এক জায়গাতে, আমি তোমার কাছে বিচার চাই। তার এই একটি কথা 50 জন মানুষকে পাঠালে একটা এমপির মন গলবে বা তারা জানতে চাবে হোয়াট হ্যাপেন্ড। তার মানে কি, তিনি নিজে কি করতে পারেন? একটা ইমেল করতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, নিজে ক্যামেরাটা সামনে রেখে একটা ভিডিও করতে পারেন, সারা পৃথিবীতে ছড়াবে। ঠিক একইভাবে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই, এইখানে আপনারা কতজন অনেস্ট আমাকে অ্যান্সার দিবেন, কোনো লজ্জার এখানে কিছু নাই। 5ই আগস্ট থেকে এই পর্যন্ত আমি কয়েকজনকে বাদ দিয়ে খালি বলি, ইমামের কথা বাদ দিলাম, আমি জিলানী ভাইয়ের কথা বাদ দিলাম, বাকি আপনারা কয়টা ইমেল পাঠিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দের কাছে? ফিনিশ পার্লামেন্টের কয়টা এমপির কাছে আপনারা ইমেল পাঠিয়েছেন? দেখি, হাত তোলেন যে আপনারা ফিনল্যান্ডের পার্লামেন্টের এমপির কাছে ইমেল করেছেন। লজ্জার কোনো কারণ নাই। করেছেন? করেন নাই। আপনারা আপনাদের পাশের দেশ সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড, জার্মানি কোন এমপির কাছে চিঠি লিখেছেন? ইউরোপিয়ান পার্লামেন্টের কাছে গেছেন? আপনারা কি আপনাদের লোকাল এমপির কাছে গেছেন? আপনারা কি কংগ্রেসম্যান, সিনেটর কারোর কাছে ইমেল করেছেন? আপনারা কি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে বড় বড় ফাউন্ডেশনগুলোতে সেগুলো ইমেল করে বলেছেন যে আপনাদেরকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, আপনাদের নামে মামলা দেওয়া হয়েছে? আই এম কোয়াইট শিওর যে আপনারা অনেকেই সেটা করেন নাই। কিন্তু আমি জানি যে আপনাদের ভেতরে এমন একটা হাঙ্গার আছে যে আপনারা দেশের জন্য কিছু করতে চান। দেখেন, আপনারা এখান থেকে তো আপনাদের কারেন্সির নাম হচ্ছে ইউরো। 100 ইউরো দিলেই কাজ শেষ হয়ে যায় না, 50 ইউরো দিলে কাজ শেষ। হ্যাঁ, আমরা এখান থেকে টাকা পাঠাই কেন? আমাদের ভাই জেলে গেলে, কষ্টে থাকলে, খাবার না পেলে আমরা এটা পাঠাই। আমরা 5ই আগস্টের পর থেকে কম বেশি আমরা সবাই করছি। কিন্তু আমার প্রশ্নের জায়গা হচ্ছে যে আপনারা যেই জায়গাতে সবচাইতে বড় ভূমিকা রাখতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, তিনি পরিষ্কারভাবে একটা কথা বলেন এবং বলছেনও যে বিদেশে যারা থাকেন তারা অনেক বড় ভূমিকা নিতে পারেন। আজকে একটা মানুষ যদি আপনাদের এখান থেকে বলেন যে ঠিক আছে, আমি ইউরোপিয়ান পার্লামেন্টে সকাল 10টা থেকে 2 দিন টানা আমি এখানে দাঁড়া থাকবো একটা প্ল্যাকার্ড নিয়ে, আমি বিচার চাই, সেটা কত বড় একটা বাজ ক্রিয়েট করতে পারে? কিছুই না। একটা প্ল্যাকার্ড নিয়ে আপনি বিচার চাইলেন, আপনি আপনার আশেপাশে খুন খারাপি সমস্ত ব্যানার নিয়ে ওইখানে রেখে আপনি মাঝখানে দাঁড়া এটা বলতে পারেন। এটাও কত বড় একটা কাজ। সারা বিশ্বের নজর আপনি কাড়বেন। যারা আমেরিকায় থাকে ইচ্ছা করলেই তারা কত রকমের কাজ করতে পারে যে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো বলার জন্য। আমরা যারা এই যে আজকে বললাম যে ইমেল করেছেন কিনা, আমি জানি না আপনারা বিব্রত হয়েছেন কিনা। বিব্রত হওয়ার কিছু নাই। ইংরেজিতে একটা কথা আছে, জার্মানি ভাষাতেও তারা বলে, বহু বছর আগে আপনার 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বাহিনীকে মারার, জার্মানের ইহুদিদেরকে মারার জন্য, সাধারণ মানুষকে মারার জন্য যখন নাজি পার্টি কর্মকাণ্ড শুরু করেছে, তাদের বিচার এখনো হচ্ছে।
ওদের বয়স কারো 92 বছর, 100 বছর, ওরা বলছে লেট বাট নট টু লেট, দেরি হয়েছে বটে কিন্তু খুব বেশি দেরি হয়নি। আপনারা যদি গত 1 বছর ইমেল না করে থাকেন, তাহলে আজকের রাতটা হতে পারে আপনাদের সেই রাত যে একটা ইমেল করলেন, কালকের দিনটা হতে পারে সেই রাত যেটা ইমেল করলেন। আমি যদি আমার পরিবার পরিজন সমস্ত মানুষকে ফেলে দিনের পর দিন সারা পৃথিবীব্যাপী জনমতকে একত্রিত করবার জন্য ঘুরে বেড়াতে পারি, আমার এই যে আমার তো একটা প্রতিষ্ঠিত চেম্বার ছিল, আমার অর্থনৈতিক সচ্ছলতা ছিল, আমার ওয়াইফ উনি নিজে একজন ব্যারিস্টার, আমার কিন্তু কোনো কিছুর অভাব নাই, আমার একটা ব্রিটিশ পাসপোর্ট আছে, আমার ডিগ্রি আছে, আমি অস্ট্রেলিয়াতে প্র্যাকটিস করতে পারি, আমি ইংল্যান্ডে প্র্যাকটিস করতে পারি, আমি নিউজিল্যান্ডে প্র্যাকটিস করতে পারি, পৃথিবীর কোন রাষ্ট্রে অ্যাটলিস্ট 180টা দেশে থাকার আমার কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে আমি কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকে এইভাবে ছুটছি? কারণ এই বাংলাদেশকে যিনি তৈরি করেছেন, এই বাংলাদেশের যিনি রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করা হয়েছে। আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই দেশটাকে আধুনিক একটা বাংলাদেশে রূপান্তর করলেন, তাকে অপমান করা হয়েছে। আমার কিসের আইডেন্টিটি? আমি কোর্টে গিয়ে বলবো মাই লর্ড, কিংবা আমি কোর্টে গিয়ে একটা আমি 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 আমার এই ওকালতি করব, আমি বই পড়বো, আমি আজকে আমেরিকা কালকে অমুক জায়গাতে আমার ওয়াইফকে বাচ্চাকে নিয়ে আমি হলিডেতে যাব? আমার আইডেন্টিটি শেষ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার নিজের আইডেন্টিটি যিনি গড়ে দিলেন, তার অপমানে যদি আমার মন না কাঁদে, তাহলে আমার এই আইডেন্টিটির কোনো মূল্যই নাই। আমি গত 16 বছর বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতাতে, না আমি কোনোদিন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতার কাছে গিয়ে বলেছি আমার একটা দলীয় পদ প্রয়োজন, না আমি গিয়ে বলেছি যে আমার একটা টেন্ডার প্রয়োজন, একটা ইউনিভার্সিটি প্রয়োজন, কলেজ প্রয়োজন, কোনো টাকার ধান্দাবাজি, নাথিং। বাংলাদেশে গেছি আর শুধু বই কিনেছি, নীলক্ষেত, বিভিন্ন বইয়ের দোকান, আর আড্ডা মেরেছি বাতিঘরে, পাঠক সমাবেশে, ঢাকা ইউনিভার্সিটিতে। আমার কাজই ছিল বাংলাদেশে গিয়ে বই পড়া, তরুণদের সাথে কথাবার্তা বলা, তারপরে দেশে চলে আসা। এমনকি ইলেকশনের আগে নিজের টাকা খরচ করে আমি পুরো জেলাতে 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 ঘুরেছি, তরুণদেরকে এক করেছি। ইমাম সেটা সাক্ষী আছে, ইমাম দেখেছে যে আমি কিভাবে এলাকা, জয়পুরহাট, বগুড়া, নোয়াখালী, মুন্সিগঞ্জ, বরিশাল, খুলনা, মংলা, সুন্দরবন পর্যন্ত গিয়েছি সেখানকার মানুষদেরকে বলার জন্য, তরুণদেরকে বলার জন্য। আমার প্রচুর স্মৃতি আছে, নীলফামারী, ঠাকুরগাঁও, মানে কোন জেলা নয়, আমি পুরো বাংলাদেশ ঘুরেছি। বাংলাদেশ আওয়ামী লীগ কি সেটা দায়িত্ব দিয়েছিল আমাকে? না। সেই টাকা আমি কোত্থেকে পেয়েছি? খুব বেশি টাকা না, 1000 পাউন্ড খরচ করে পুরো মোটামুটি 40টা-50টা জেলা আমি ঘুরে বেরিয়েছি। খাওয়া দাওয়া তো বাংলাদেশে খুবই সস্তা, সাথে একজন ক্যামেরাম্যান নিয়ে আমি ঘুরেছি। 1000 পাউন্ডে পুরো বাংলাদেশ শেষ করে ফেলেছি, বা 1500 পাউন্ড খরচ হয়েছে, মানে এর থেকে বেশি তো খরচ হয়নি। সুতরাং ওইটা করেছি দেশের জন্য, দেশের স্বার্থে। আমার আব্বা 1967 সালে বাংলাদেশ আওয়ামী লীগের একটা সদস্য পদের কার্ড, 10 পয়সা চাঁদা দিয়ে সদস্য কার্ড 57 বছর ধরে জমা করে রেখেছে। 1988-এর বন্যা গেছে, 98-এর বন্যা গেছে, কত কিছু হারিয়ে গেছে। বিশেষ করে 1988-এর বন্যাতে অনেক বইপত্র ভেসে গেছে, কিন্তু আমার আব্বা ওইটা রেখে দিয়েছে। আমার বাবা বলেন, আমার জীবনের সম্পদ বলতে বাংলাদেশ আওয়ামী লীগের এই সদস্য কার্ড। মাত্র 10 পয়সা চাঁদা দিয়ে 1967 সালে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন। আমি আওয়ামী লীগের ইতিহাস পড়েছি। এই দেশকে কোন জায়গাতে আপনাকে উদ্ধার করে নাই, কোন জায়গাতে করে নাই? 52-র ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ভূমিকাটা পড়ে দেখবেন, 69-এর গণ আন্দোলন, 66-র স্বাধিকারের আন্দোলন, 6 দফা, এরপরে 6 দফা, এরপরে আপনার মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, এরপরে 62 সালের শিক্ষা আন্দোলন, 62 সালের শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা। সুতরাং এই বাংলাদেশকে বরাবর উদ্ধার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। হ্যাঁ, আওয়ামী লীগের ব্যাপারে প্রচুর অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। আমি অ্যাজ এ সমর্থক, অ্যাজ এ বলবো যে ছোটখাটো বাচ্চা রাজনীতিবিদ হিসেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আসা অনেক অপবাদকে আমি এখন যেটা করি সেটা হচ্ছে, ঠিক আছে, আমি যেহেতু অভিভাবক, আমি যেহেতু বড়, ঠিক আছে অভিযোগ করো, কিন্তু আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ তো মিথ্যা। কিন্তু তারপরেও আমরা বারবার জনগণকে এইটা বলে আশ্বস্ত করি যে আমাকে ভালোবাসে বলেই নিশ্চয়ই অভিযোগ করে আমার বিরুদ্ধে, অভিমানের। তা না হলে আহমদ সাফা কেন বলবে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ হারে তাহলে সবাই একসাথে হারে, আর আওয়ামী লীগ জিতলে একা যেতে? এটা কোনো খারাপ কথা না, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট। আমরা এক সময় আমাদেরকে বলা হতো যে আমরা চেতনা ব্যবসা করি, বলা হতো না? বলা হতো তো। আমি নিশ্চিত আপনারা এখানে যারা আছে, এখানে আমাদেরকে বলা হতো আমরা চেতনা ব্যবসা করি। এখানে বলা হতো যে আমরা
চেতনা বিক্রি করে খাই। আজকে 5ই আগস্টের পরে কি হলো? 5ই আগস্টের পরে মানুষ দেখলো যে এই মুক্তিযুদ্ধকে রক্ষা করি আমরা, তাই না? মুক্তিযোদ্ধাদেরকে জুতার মালা পরানো, মুক্তিযোদ্ধাদেরকে অপমান, জেলে নেওয়া। আজকে বা গতকালকে মনে আব্দুল লতিফ সিদ্দিকীর আপনার জামিন হয়েছে, সেই ভদ্রলোক জামিন নামঞ্জুর হয়েছে, অথচ আব্দুল লতিফ সিদ্দিকী তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করেছেন, কিন্তু তাকে গ্রেফতার করা হলো কেন? মুক্তিযুদ্ধের পক্ষে বলেছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ সমর্থক এই জিনিসটা এই টোকাই জঙ্গিরাই প্রমাণ করে দিয়েছে। এই যে এখন এই টোকাইরা যে আজকে ক্ষমতাতে আছে, এই যে জঙ্গি, এই যে আমি জঙ্গি এবং টোকাই বললাম, সেটা একটা ইতিহাস আছে। আমি যখন প্রথমে এদেরকে জঙ্গি এবং টোকাই বলেছি, অনেকে বলেছে যে জঙ্গি এবং টোকাই বলছেন। জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে 114 পাতার, তার 205 নম্বর প্যারাতে যাবেন, সেখানে লেখা আছে যে এই আন্দোলনে অসংখ্য টোকাইরা, ব্র্যাকেটে লিখেছে স্ট্রিট বয়, তারা অংশগ্রহণ করেছে। তাহলে আমার কথাটা সত্যি হলো। লস্কর-ই তৈয়বার যে মুজাম্মেল হাশমি, সে পরিষ্কারভাবে বলেছে যে এই 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 পুরো ঘটনাটাতে তারা জড়িত ছিল, লস্কর-ই তৈয়বা। তাহলে জঙ্গি আক্রমণ হয়েছে। তাহলে এই জঙ্গি এবং এই টোকাইরা যে এই আন্দোলনে শরিক হয়েছে, তারা সংবিধানের আন্ডারে শপথ নিয়েছে যে সংবিধান কি তারা মানছেন। এখন তারা সংবিধান চেঞ্জ করে তারা জুলাই চার্টার নামে এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছে। মজার ব্যাপার হচ্ছে এই জুলাই চার্টারের মধ্যে গণতন্ত্র শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা জানেন কিনা এই তথ্য। আপনারা কি জানেন যে জুলাই চার্টারে গণতন্ত্র শব্দটা উঠিয়ে দেওয়া হয়েছে? আমাদের রাষ্ট্রীয় মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র আর বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। আমাদের ক্রোনোলজিটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। যদিও প্রথমে আমাদের জাতীয়তাবাদ ছিল, পরবর্তীতে স্পেসিফিক করা যে বাঙালি জাতীয়তাবাদ। তো এই চারটিকে বাদ দিয়ে তারা করেছে কি জানেন? গণতন্ত্রবাদ, তারা সাম্য। তো মজার ব্যাপার হচ্ছে তারা বলছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন এই কথাটা, তারা বাংলাদেশের যে 1971 সালের 10ই এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র, আপনারা কি কেউ জানেন যে স্বাধীনতার ঘোষণাপত্র যে বাংলাদেশের প্রথম সংবিধান, ফার্স্ট কনস্টিটিউশন অফ বাংলাদেশ, তারা বলছে যে এটিকে তারা সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এটার বক্তব্য তারা 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা, এটাকে তারা সংবিধান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের 152 নম্বর তফসিলে এটা ছিল। এরপরে তারা উঠিয়ে দিয়েছে 7ই মার্চের ভাষণ। আবার তারা প্রস্তাবনার মধ্যে ওই স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলেছে। মানে অর্থাৎ পড়ালেখা কম, মূর্খ, টোকাই, অশিক্ষিত একটা টোকাই হলে যা হয় তাই। মানে প্রস্তাবনাতে বলছে স্বাধীনতার ঘোষণাপত্র, আবার গর্ভাশয় থেকে স্বাধীনতার ঘোষণাপত্র উঠিয়ে দিয়েছে। আবার বলছে যে আমরা যে সংবিধান রচনা করেছি 1972 সালের 4ই অক্টোবর বা ডিসেম্বরে, যেটা লঞ্চ করা হয়েছে, সেটির কোনো অস্তিত্ব নাই, কারণ কোনো ইলেকশন হয়নি। অন্যদিকে তারা স্বাধীনতার ঘোষণাপত্র মেনে নিচ্ছে। তো স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে প্রথম সংবিধান, তাহলে আপনি বড় সংবিধান মানবেন না কেন? ওইটারই তো ইলাবোরেট রূপ হচ্ছে অক্টোবরে। তার মানে ওরা এখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র যে এটা বলছে না যে আপনাদেরকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট দিল কে, এটা তুলবে। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এক সময় এই কথাটা আসবে যে 1971 সালের 26শে মার্চে যে আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, এটা কি আপনি জনগণের অনুমতি নিয়ে করেছেন? এই প্রশ্ন যদি না করে, আমি বললাম তো আমার কান কেটে কুত্তার গলা ঝুলা দিব। এই প্রশ্ন বাংলাদেশে আসবে। এই রাজাকারের বাচ্চাদের এই একটা প্রশ্ন এখন পর্যন্ত বাদ আছে যে স্বাধীনতার ঘোষণা কার অনুমতি নিয়ে করেছেন? ওইটার সময় কি গণভোট করেছিলেন? এই জামাতিরা মনে মনে এটা পোষণ করে। কারণ আমি শিবিরের এক ছেলেকে বলতে শুনেছি যে আমরা যে স্বাধীনতার ঘোষণা দিয়েছি, বাংলাদেশের সব মানুষ কি স্বাধীনতা চেয়েছিল? ওই যে ওই হারামজাদা চাই নাই, যে ও নিজে চাই নাই, এই জন্য সে বাংলাদেশের একজন মানুষ হিসেবে তিনি মনে করে বলছে। মানে ও বলতে চাইছে আমি কি চেয়েছিলাম? আমি তো চাইনি। এটা তো আর বলতে পারে না যে আমি একটা জামাতি, আমি চাই নাই, তাই বাংলাদেশের সমস্ত মানুষের উপরে চাপাচ্ছে। আমার কথা কি বুঝাতে পারলাম? তার মানে ভবিষ্যতে এই প্রশ্নটা আসবে যে বাংলাদেশের সবাই স্বাধীনতা চাই নাই, তাহলে আপনি কার অনুমতি নিয়ে স্বাধীনতা ঘোষণা করলেন? এই কথাগুলো আজকে ফরহাদ মাজার ধরা দিচ্ছে, আজকে সামনে এটা আসবে। তাহলে এই যে এতগুলো আলোচনা করলাম, বাংলাদেশের খুন, ধর্ষণ, রাজধানী, এগুলো নিয়ে আমি আর কোনো কথা বললাম না। আমাদের ভাই এখানে করণীয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এখানে যারা ফিনল্যান্ডে থাকেন, তারা আজকে থেকে শপথ নেন। এখানে যারা ফিনল্যান্ডের লোকাল আওয়ামী লীগ যারা আছেন, তোর নাম জানো কি? আবিদ। আমি তরুণদেরকে এত বেশি ভালোবাসি, আমার কাছে মনে হয় যে একজন হুমায়ুন ভাই গাইড করবেন, কিন্তু একজন আবিদ কাজ করবে। কারণ নজরুল ভাইদের এখন গাইড দেওয়ার, এই যে তুমি এটা করো, তুমি এটা করো। আবিদ, আমি তোমাকেই পার্সোনালি বলবো, কারণ আমাদের অনেক
সিনিয়র লিডারদের যেটা হয় সেটা হচ্ছে তাদেরকে মনে করে দিতে হয়, তারা গাইড করবেন। তারা জীবনের একটা লম্বা সময় কিন্তু পার করেছেন এগুলো করতে করতেই। সুতরাং আমি একটা অনুরোধ করবো, তুমি একটা নেতৃত্ব নিবে এখানে। ক্যামেরাতে যে আছো নামটা যেন কি? শাওন। আমি তরুণদেরকে সবসময় দায়িত্বগুলো দিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা আমাদের সিনিয়র লিডারদেরকে একটা লিস্ট দিবে যে ফিনিশ পার্লামেন্টে কারা আছে এবং ইমেল তাদেরকে খুঁজে দিবে। তারপর একসাথে বসে সিদ্ধান্ত নেবে তোমরা কে কয়জন কাকে ইমেল পাঠাবে। তোমাদেরকে বাংলাদেশের পরিস্থিতি লিখে দেওয়ার জন্য আমি রেডি আছি। আমি তোমাদেরকে সমস্ত ইংরেজিতে কমিউনিকেশন আমি করে দিব, এভরিথিং লিখে দিব। তোমাদের কাজ হচ্ছে ফিনল্যান্ড কভার করা। মেয়র এখানে যে আরেকজন আছে যিনি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করছেন, আমাদের ইমাম ভাই। অনেকেই জানে না যে ইমাম কোন লেভেলে কাজ করে, কিভাবে কাজ করে, এবং খুব একটা স্মার্ট ছেলে। ইমামের 5% ব্যবহার হলে আমাদের জন্য দুঃখিত যে তার 95% কেন বাকিটা ব্যবহার হলো না। ফলে ইমামকে এখানে ব্যবহার করতে হবে। আজকে ফিনল্যান্ডে এই দায়িত্বটা আপনারা নেন যে আপনারা ফিনল্যান্ডের পার্লামেন্টে সবাইকে ইমেল দিতে হবে। আমি আবিদের কথা শুনছি, 1 নাম্বার। 2 নাম্বার, এখানে কয়টা এনজিও আছে লিস্ট বের করতে হবে। এখানে কারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, কবি আছে, কলামিস্ট আছে, সাহিত্যিক আছে। শুধু ফিনল্যান্ডের কবিদের কাছে পাঠাবে, ওদের মন হয় নরম, ওরা এইসব দেখলে কিন্তু খুব উদ্গ্রীব হয়ে যায়, ওদেরকে পাঠাতে হবে। আমার এই কথাটা শুনে যদি একটা কবিতাও লিখে বসে, একটা কলামও লিখে বসে জাতীয় পত্রিকাতে, খারাপ কি? তাই তো। সো আমরা কভার করব ফিনল্যান্ড। আমার আমেরিকা, ইংল্যান্ড এগুলো কভার করার দরকার নাই, ওগুলো কভার আলাদা দায়িত্ব দিয়ে এসেছি। আপনাদেরকে কভার করতে হবে ফিনল্যান্ড। আপনারা যদি ফিনল্যান্ড কভার করতে পারেন, ইটস মোর দ্যান এনাফ। তাহলে আজকে আমরা একটা শপথ নিলাম যে আমরা ফিনল্যান্ডে অবস্থিত লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এখানে বাংলাদেশে যেরকম টকশোতে যায় এখানে তো টকশোতে যায়, বিভিন্ন ইস্যুতে কথা বলে, টিভি প্রেজেন্টার, টিভি স্টেশন, সবাইকে পাঠাতে হবে। এটার দায়িত্ব নিতে হবে আবিদ, শাওন, ইমাম ভাই। তরুণরা দায়িত্ব নিবে, নিবিড় আছে। আপনারা মুরব্বীরা কিছু মনে করবেন না যে আমি তরুণদেরকে কেন বলছি, কারণ ওরা হচ্ছে তো রক্ত গরম। হ্যাঁ, নিবিড়কে দেশ থেকে যেভাবে বের হয়ে আসতে হয়েছে, ওর লাইফ টাইমে কখনো ভুলে যাবে এই কথা? ভুলবে না, আমি নিশ্চিত ভুলবে না। যে অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে ভুলবে না। ফলে এদেরকে আপনারা দায়িত্বটা দিবেন। আপনারা যারা সিনিয়ররা আছেন তারা বসে বসে খালি দেখবেন আবিদ ঠিক মতো কাজ করছে কিনা, শাওন, নিবিড়া কাজ করছে কিনা, বা গাইড করবেন। এটা আমার আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ। আর আমরা একটা রিপোর্ট পাবলিশ করেছি ইউনাইটেড নেশনসের, যে জানেন তো আপনারা 114 পাতা যে রিপোর্টটা দিয়েছে তার পাল্টা একটা রিপোর্ট আমরা করেছি, যেটার মধ্যে এই 3 জন, ইমাম ভাই, আমাদের অত্যন্ত আরেকজন অ্যাক্টিভিস্ট আছে নিশান ভাই, এবং আমাদের প্রিয় জিলানি ভাই, তারা কিন্তু আইআর এ কাজ করছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনে কাজ করছে। এই রিপোর্টের আমাদের অনেকগুলো গ্রুপ ছিল, লিগাল গ্রুপ, আইআর, তারপর কন্ট্রিবিউটর গ্রুপ, এভিডেন্স গ্রুপ, এরকম অনেকগুলো গ্রুপ ছিল। আমরা 500 পাতার একটা রিপোর্টার লিখেছি, 500 পাতার। আমি আপনাদেরকে এখানকার প্রত্যেককে ইমেল করে, আমি আপনাদের প্রত্যেকের ইমেল সংগ্রহ করব। আপনারা পারলে একটু পাস করে আমাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে আমি প্রত্যেককে আপনাকে পাঠা দিব। আপনারা আমাকে কথা দেন যে আপনাদের ক্ষমতা অনুযায়ী, ধরা যাক আপনার পরিচিত একজন কেউ আছে এখানকার ইউরোপিয়ান, তার কাছে পাঠা দিবেন। আর জামান ভাই, আপনার কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, যেহেতু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেন, যান, আমি আপনাকে যে রিপোর্টটা পাঠাবো দয়া করে আপনি পৃথিবীর গুরুত্বপূর্ণ মানুষদেরকে ফরওয়ার্ড করে দিবেন এবং বলবেন কি সিচুয়েশন। সো আজকে আমি যতটুকু কথা বললাম, আমার কোনো কথাতে কেউ মন খারাপ করবেন না, মনে কষ্ট পাবেন না যদি এমন কিছু বলে থাকি অধৈর্যপূর্ণ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও যে আজকে আপনারা এরকম একটা উদ্যোগ গ্রহণ করেছেন। এবং শেষ যেটা হচ্ছে যে লকডাউন, দেখেন লকডাউনে আমি দেশে গিয়ে আমরা এখানে কেউ মিছিল করতে পারবো না, কিন্তু আমাদের ভাইয়েরা করবে, আমাদের বোনেরা নামবে, ওদেরকে আমাদেরকে নানান ধরনের সাহায্য দিতে হতে পারে, মানসিকভাবে রেডি থাকবেন। 20 ইউরো যদি পারেন তাহলে আপনার পরিচিত কোনো বন্ধুরে পাঠা দিয়ে বলবেন। কোনো সাংগঠনিকভাবে আপনারা যদি এখান থেকে টাকা তুলে কাউকে পাঠাতে চান পাঠাতে পারবেন, কিন্তু আপনারা চাইলে, যেমন উনার বাড়ি হচ্ছে বিক্রমপুরে অমুকের কাছে পাঠা দিবে যে তোরে 10,000 টাকা পাঠাইলাম, বাবারে সবাই মিলে একটু পানি টানি খাইস। আন্দোলন করার সময় তো টাকা পয়সা লাগে, আপনারা যে যা সামর্থ্য অনুযায়ী আপনাদের নিজস্ব কন্ট্যাক্টগুলোতে দিয়ে দিবেন। যেমন আমি আমার কন্ট্যাক্ট অনুযায়ী আমার রামগঞ্জ, লক্ষ্মীপুর বলেন, তারপরে হচ্ছে যে আমার এলাকা বলেন, আমি তো আসলে এখন আর কোনো একটা সুনির্দিষ্ট এলাকার না, সারা বাংলাদেশেরই মানুষ। ফলে আমি বিভিন্ন জায়গাতে পরিচিত অপরিচিত এই ছোট ছোট টাকা পাঠানোর চেষ্টা করছি, যে 10 কেস পানি কিনে নিও, একটু খাওয়া কিনে নিও, একটু কেক কিনে নিও,
তোমরা যখন বের হবা, তারপরে তোমাদেরকে যদি মানে এমন কিছু টাকা পয়সা দিয়েছি যাতে ওই আপনার তারা ওই হাইড আউটে যেতে পারে, তাদেরকে কিছু পেপার স্প্রে পাঠিয়েছি যে তেরিবেরি যদি সামনে এসে অ্যাটাক করে কোনো সন্ত্রাসী, পেপার স্প্রেটা চোখের মধ্যে মেরে দিতে পারে, দৌড় দিবে। কারণ হচ্ছে যে দেখা যাবে যে জামাতের সন্ত্রাসীরা, বিএনপি সন্ত্রাসীরা এসে অ্যাটাক করেছে। সুতরাং আপনারা যেভাবে পারেন নিজেদের মতো করে আপনারা টাকা পয়সা বা তাদেরকে এই সাহায্যই তো করতে পারেন। আর জনমত তৈরির জন্য আপনারা ফেসবুকে, ইউটিউবে একটু ভোকাল হবেন। আমার এতটুকুই বক্তব্য ছিল, এই বলেই আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।